আজকে আমরা আসলে আমাদের মেইন আলোচনার টপিক হচ্ছে এটা ইমেজ অপটিমাইজেশন। কারণ ইমেজ অপটিমাইজেশনের ভ্যালু যদি বলি আমি, বর্তমানে আপনার একটা যে কোনো ওয়েবসাইট, যে নিশের উপর ওয়েবসাইট হোক, প্রত্যেকটা পোস্টের সাথে একটা ইমেজ দেখবেন বাধ্যতামূলক সবাই দিয়ে দেয়, দরকার হোক আর না হোক। দেখবেন যে একটা ম্যাথ নিয়ে একটা সলিউশন দিয়ে একটা আর্টিকেল লেখা, ওইখানেও সে একটা ইমেজ ইউজ করছে। আমি বলবো যে কেন এটা ইউজ করা হয়। একদম সিম্পল বিষয় হচ্ছে, নর্মালি আমরা যখন কোনো ব্লগে যাই, আমরা লেখাগুলো যখন দেখি, কোনো পোস্ট দেখি, কিরকম দেখি খেয়াল করছেন? একটা ইমেজ থাকে, তার পাশে কিছু লেখা, দেন এখানে রিড মোর অথবা কন্টিনিউ করা। একটা ইমেজ কিন্তু বাই ডিফল্ট দেয়া থাকে। ওই যে ইমেজটা থাকে ওটাকে বলা হয় ফিচার ইমেজ। ফিচার ইমেজ প্রত্যেকটা পোস্টের জন্য মাস্ট দিতেই হয়। তো না দিলে প্রবলেম তা না, কিন্তু স্ট্যান্ডার্ড মানটা হচ্ছে। তা না হলে বিষয়টা হচ্ছে, পোস্ট যখন দেখাবে ওই ইমেজ ঘরটা ফাঁকা থাকবে, ওটা খারাপ দেখে। এই কারণে আসলে এই ফিচার ইমেজটা সেট করা। তো আপনি কিছু করেন বা না করেন, একটা ইমেজ আপনাকে সেট করতে হচ্ছে। আর নর্মালি যেটা দেখা যায়, আমরা যে কোনো আর্টিকেল লিখি না কেন, তার মধ্যে ইমেজ দেই। এখন হচ্ছে রিজন কি যে কারণে আমরা ইমেজ দেই। একদম সিম্পল ভাবে যদি চিন্তা করেন, আজকে আপনি ক্লাসে আসার জন্য বাসা থেকে বের হয়েছেন, সকালবেলায় বের হয়েছেন, বেরোর পরে কোনো একটা কারণে রাস্তার একটা জায়গায় এসে আপনি আছাড় খেয়ে পড়ে গেছেন। পড়ে যাওয়ার সাথে আপনার গায়ে ধুলাবালি লাগছে, ময়লা লাগছে, ব্যথা পাইছেন। আপনি না উঠে আপনি মোবাইলটা পকেট থেকে বের করে একটা সেলফি তুললেন। রিজন একটাই যে আমি উঠলে তো এই মুহূর্তে আর পাবো না। না, সিম্পল বিষয়টা হচ্ছে এরকম। যদি তাই না হতো, যদি বলতেন যে কি বলছে, এরকম অ্যাক্সিডেন্ট করছে, এ বসতে সেলফি তুলি, এরকম অনেকে করে, ওই মুহূর্তটা মিস করতে চায়। আচ্ছা, ভালো কথা, সেলফি তুলে বাসায় যাওয়া, ফ্রেশ হয়ে বেরোয়েছে। পরবর্তীতে আপনি আপনার ফ্রেন্ড হোক, ফ্যামিলি মেম্বার হোক, তাদের জানানোর জন্য আপনি একটা স্ট্যাটাস দিলেন ফেসবুকে। কি লিখলেন? আজকে সকালবেলা দিনটাই শুরু হয়েছে খারাপ কিছু দিয়ে, বাড়ি থেকে বের হয়ে রাস্তায় আছাড় খেলাম, ব্যথা পেয়েছি, ফিলিং উফ। এখন এই যে ফিলিং উফ, ব্যথা পাইছেন, আপনি দিছেন, ভালো কথা। আপনার ফ্রেন্ডরা দেখছে, অনেকে শয়তানি করে কমেন্ট করছে বিভিন্ন কিছু, অনেকে বুঝে হোক না বুঝে হোক লাইকও দিচ্ছে। তো এই যে লাইক দেয়া, কমেন্ট করা, তাহলে এঙ্গেজমেন্টে আসছে তারা আপনার পোস্টের সাথে, স্ট্যাটাসের সাথে। যদি এমন হয় আপনার ফ্রেন্ড সার্কেল থেকে যদি 50 জন এই পোস্টে এঙ্গেজমেন্টে আসে, সেম পোস্ট, কোনো চেঞ্জ না, ওই যে একটা সেলফি তুলছেন আপনি নিজে, ওই ইমেজটা সহ, সেম স্ট্যাটাস, লেখা সেম, সব কিছু সেম, শুধু একটা ইমেজ এক্সট্রা যাবে, ওই পোস্টের এঙ্গেজমেন্ট ডবল হয়ে যাবে। ওই পোস্টে আপনার যে ইউজার আছে বা আপনার যে কানেক্টেড যারা আছে, ফ্রেন্ড সার্কেল যারা আছে, তাদের এঙ্গেজমেন্ট দেখবেন ডবল হয়ে গেছে। তখন দেখবেন বেশি বেশি পোস্টে কমেন্ট আসছে, ওই ইমেজ রিলেটেড কমেন্ট করছে তারা, বা এঙ্গেজমেন্টের কথা যাই হোক না কেন, এটা মাস্ট হবে, ওই পোস্টের এঙ্গেজমেন্ট ডবল হয়ে যাবে। এখন যদি মনে হয় যে একটু চেক করে দেখি, দেখতে পারেন, কোনো সমস্যা নেই। নর্মালি একটা স্ট্যাটাস দিবেন, মনে করেন শুভ সকাল লিখে স্ট্যাটাস দিলেন, শুভ সকালের সাথে একটা ম্যাচ করে সুন্দর একটা ইমেজ সহ দেন, ওইটা দেখেন, ওইটার রিচ দেখেন, ওটার এঙ্গেজমেন্ট দেখেন, অবশ্যই বেশি হবে। দুটা রিজন। একটা রিজন হচ্ছে, আমরা যখন ফেসবুক ইউজ করি, নর্মালি আমাদের ফেসবুক ইউজ করার মোডটা হচ্ছে এরকম, আমরা ওয়েট করি কম, স্ক্রল করি বেশি। ফেসবুক একটা ইউজ করা আমাদের মানে ধরন এটা। আর একটা ধরন হচ্ছে এটা, সেটা হচ্ছে আমরা যখন স্ক্রল করি তখনই আমরা স্টে করি যখন চোখে কোনো ছবি লাগে, মানে চোখে কোনো ছবি আমি দেখি বা ভালো লাগে, একটা ছবি মনে হচ্ছে চলে আছে, দেন তখন স্টপ করি, ছবিটা দেখে আবার টান দিই। নর্মালি স্ট্যাটাস পড়ার সময় খুব বেশি সবাই ইউজ করে না বা সেরকম দেখেও না। খুব ক্লোজ রিলেটেড কেউ না হলে ওইসব স্ট্যাটাসের দিকে কেউ তাকায় না। তারপরে একদম সিম্পল একটা জিনিস দিয়ে আমরা এটা বুঝতে পারলাম যে ইমেজের ভ্যালু আছে। আর এসইওর ভাষায় যদি বলি, ইমেজকে একটা পেজের জন্য কুইন বলা হয়।
কুইন। তা কুইন ছাড়া কখনোই একটা কন্টেন্ট স্বয়ংসম্পূর্ণ না। তাহলে কুইনের ভ্যালু রেখে আপনাকে কাজ করতে হবে। এখন বিষয় হচ্ছে, আমরা বুঝলাম ঠিক আছে আমার কন্টেন্ট ইমেজের দরকার আছে, তাহলে আজকে থেকে যাই লিখবো কথায় কথায় 2-4টা ইমেজ ইউজ করে দেবো সাথে। কারণ কি, আমি জানি ইউজাররা ইমেজ পছন্দ করে, তো আমি ইমেজ দিলে তারা স্টে করবে। কথা একদম যে খারাপ বলছেন তা না, বিষয়টা হচ্ছে প্রয়োজনের একটা ইমেজ ইউজ করা আর অপ্রয়োজনে ইমেজ ইউজ করা, এটার মধ্যে পার্থক্য আছে। আপনার দরকার নাই, প্রয়োজন নাই, শুধু শুধু ইমেজ দিচ্ছেন, এটা তো আপনার পেজ লোডিং স্পিডকে হ্যাম্পার করবে। আর ইমেজে একটা সাইজ আছে যেটা কিনা আপনার পেজকে লোড হতে প্রবলেম করবে। এই ক্ষেত্রে আমার একটা স্টুডেন্টের একটা জিনিস খুব মজা লাগছিল। আমার কোনো একটা ব্যাচের একটা স্টুডেন্ট ইমেজ অপটিমাইজেশন পার্ট কমপ্লিট করার পরে একদিন আমাকে বলছে যে স্যার এই পোস্টটা একটু দেখেন। দেখলাম, দেখতেছি হট করে চোখে লাগলো, কি ব্যাপার, সানি লিওনে ফুটবল খেলা দিচ্ছে কবে থেকে। আমি ওর জিজ্ঞেস করলাম কি ব্যাপারে, ছবিটা এরকম কেন? স্যার আপনি বলছিলেন মনে করে দেখেন যে ইমেজ এমন একটা জিনিস যেটা পিপলকে 2 সেকেন্ডের জন্য হলো বেশি আমার পেজে ধরে রাখবে। তো 2 সেকেন্ডে বেশি ছবি দিলে 2 সেকেন্ড দেখতো, সানি লিওনের ছবি দিচ্ছে অ্যাটলিস্ট আধা মিনিট তো দেখবে। তা এখন কথা হচ্ছে, আধা মিনিট দেখুক আর যে কয় মিনিট দেখুক, এটা কি রিলেভেন্ট হলো? ইরিলেভেন্ট। তো এখন বিষয় হচ্ছে, যদিও সে সেইভাবে আর কি ফটোশপের কাজ পারে বলেই করছে, একদম সুন্দর বোঝাই যাচ্ছে না যে আসলে এটা গলা কেটে বা আদার্স ভাবে যে সেট করে এরকম কিছু করা বোঝাই যাচ্ছে না, সেভাবে সে সুন্দর কাজ করছে। আমি লাস্ট এইটা বললাম যে দেখেন, যদি তাই হতো তাহলে তো আমরা যাই লিখি না কেন তারপর সে সব ভালো ভালো মডেলের ছবি দিয়ে দিতাম। এসিও নিয়ে আর্টিকেল লিখছি, তার পাশে একটা মডেল বসে বসে পড়তেছে, এরকম একটা ছবি দিতাম, এসিও শিখতেছে সে। তো আসলে তো সেটা হয় না, কারণ এখানে বিষয় আছে একটা, আপনার প্রাসঙ্গিক রেখে তারপরে একটা ইমেজ ইউজ করতে হবে, আপনার কথার সাথে মেলে এইভাবে একটা ইমেজ ইউজ করতে হবে। আপনি যদি ইরিলেভেন্ট ইমেজ ইউজ করেন, আপনি মনে করেন যে না আমার ইউজার বেস যারা আছে তারা খুব পছন্দ করবে, তারা স্টে করবে বেশি সময়, না শুধু ইউজার বেস না, এটা আপনি যে কতটা আনপ্রফেশনাল এটা বোঝায়। এবং আপনার ওয়েব পেজে কখনো ভালো ভিজিটর যারা তারা রিটার্ন করবে না। তার মানে ইমেজ ইউজের ক্ষেত্রে যেহেতু এটা একটা মানে এক রকম একটা পাওয়ার আপনার কাছে, তো এটা ইউজের ক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। যত্রতত্র বা যেমন খুশি তেমন যদি ইমেজ ইউজ করেন আপনি, এটা আপনার জন্য প্রবলেম। এটা গেল ইউজারের দিক থেকে। এবার সেই সার্চ ইঞ্জিনের দিক থেকে হ্যাঁ এখানেও প্রবলেম আছে। অনেক ইমেজ থাকে যেগুলো কপিরাইট ইস্যু রাখা, মানে ওই ইমেজটা আমি অন করি, সো আপনি যদি সেম ইমেজ ইউজ করেন এই ক্ষেত্রে আমি ক্লেম করতে পারি যে এটা আমার ইমেজ, আপনি ইউজ করছেন কেন। এই ধরনের যদি কপিরাইট ইস্যু আছে, এরকম যদি ইমেজ আপনি আপনার সাইডে ইউজ করেন, তাহলে যে প্রবলেমটা করবেন, আপনি যদি গুগলের অ্যাডসেন্স অ্যাপ্লাই করেন বা অ্যাডসেন্সের জন্য চান যে আমি অ্যাডসেন্স করাতে যাচ্ছি আমার সাইটে, এক্ষেত্রে প্রবলেম করবে, সে অ্যাডসেন্স দিবে না, কারণ ইমেজের কপিরাইট ইস্যুটা অ্যাডসেন্সের মধ্যে পড়ে যায়, তারা রুলসগুলোর মধ্যে এটা আসে। তো আপনাকে এটাও মাথায় রাখতে হবে যে আমরা কখনোই কপি মানে রাইট আছে এরকম ইমেজগুলো ইউজ করব না। আর এটা যদি নাও হয় এই ধরনের প্রবলেম, আরেকটা প্রবলেম অবশ্যই হবে, সেটা হচ্ছে আপনারা কি কখনো খেয়াল করছেন গুগলের একটা আলাদা ডোমেইনে আছে কিন্তু ইমেজ সার্চ করার জন্য, images.google.com। এই ডোমেইনটা গুগলের শুধুমাত্র ইমেজ সার্চ করার জন্য, গুগলের ইমেজ সার্চ করার জন্য। তো এখন বিষয় হচ্ছে এই ডোমেইনটা যদি গুগল ইমেজ সার্চ করার জন্য, তার মানে গুগল নিজেই ইমেজকে প্রায়োরিটি দেয়। এবং আপনারা দেখেছেন যে আমরা সেলফ ব্র্যান্ডিং নিয়ে যখন কথা বলছিলাম, তখন কিন্তু আপনারা আপনাদের নিজেদের নাম দিয়ে যখন সার্চ করতেন, ওইখানে তো আমরা ইমেজকে প্রায়োরিটি দিতাম, কারণ আপনার নাম দিয়ে যখন সার্চ করবেন তখন উচিত আপনার ইমেজও আসা। এবং গুগলের যে ইমেজ পার্ট আছে বা ইমেজ সেকশনটা আছে, এখানে যদি আপনার ওয়েব পেজের ইমেজগুলো র্যাঙ্ক করে, এটা আপনার জন্যই ভালো। বলতে পারেন যে এখান থেকে তো কোনো ভিজিটর যাবে না, হ্যাঁ ভিজিটর যাওয়ার দরকার নেই,
গুগলে র্যাঙ্ক তো করছে, গুগল তো জানতেছে যে হ্যাঁ এই ওয়েবসাইটের এই ইমেজটা এখানে র্যাঙ্ক করছে, এটা অনেক ইম্পর্টেন্ট। আর ইমেজ এটাকে ভ্যালু না দিলে আপনার একটা কন্টেন্ট কখনো মানে আপনি বলতে পারবেন না যেটা স্বয়ংসম্পূর্ণ একটা কন্টেন্ট ইমেজ ছাড়া। তো এত কথা বলার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে ইমেজকে ভ্যালু দেন, ইমেজের গুরুত্ব বোঝেন, ইমেজ ইউনিকভাবে তৈরি করা শেখেন। এই ক্ষেত্রে ইমেজ ইউনিকভাবে তৈরি করার শেখেন বলতে গেলে অ্যাকচুয়ালি এইটা না যে আপনাকে ফটোশপ এক্সপার্ট হতে হবে বা গ্রাফিক্স ডিজাইনের কোর্স করতে হবে, বিষয়টা অ্যাকচুয়ালি তা না। একদম সিম্পল কিছু কাজ আছে যেগুলোর মাধ্যমে আমরা একটা ইমেজকে ইউনিক হিসেবে তৈরি করতে পারি, একদম সামান্য কিছু কাজ। আমি আজকে প্র্যাকটিক্যালি সব কিছু করেই দেখাবো যে আসলে আমরা একটা ইমেজকে কিভাবে চাইলে ইউনিক হিসেবে তৈরি করতে পারি, এটা আমি করে দেখাবো। এবং দেখানোর পরে আশা করি আপনার কাছে এত ইজি, তখন মনে করবেন যে সত্যি এটা অনেক ইজি কাজ, তো আমরা সবাই পারি করতে। প্রথম কথা হচ্ছে, এখন যদি আমরা ইমেজ অপটিমাইজেশন নিয়ে স্টার্ট করি, এরকম চিন্তা করা, আমি বোর্ডে ক্লিক করি, এইটা মনে করি আমার ওয়েবসাইট, আমার ওয়েবসাইটের একটা কন্টেন্ট লিখছি আমি এখানে। মনে করি আমি রিসেন্টলি হিলারি ট্রাম্প নিয়ে যে হচ্ছে ইলেকশন গেল, এটা নিয়ে আমি একটা কন্টেন্ট লিখছি এখানে। কন্টেন্টের মাঝে এখানে আমি একটা ইমেজ ইউজ করছি। এখন কথা হচ্ছে, আমি এই যে ইমেজটা ইউজ করলাম, এই ইমেজটা আমাকে তো প্রথমে যখন আমি চিন্তা করব যে হ্যাঁ আমার ওইখানে একটা ইমেজ সেট করতে হবে, কেন? ইউজারের সুবিধার্থে বা পোস্টার খাতিরে, পোস্টটাকে আরো ইনফরমেটিভ করার জন্য। তখন আপনি যখন ইমেজের কথা চিন্তা করবেন, অ্যাট ফার্স্ট আপনার চিন্তা করতে হবে ইমেজটা আমি পাবো কোথায়, কারণ ইমেজ কালেক্ট করতে হবে। আমার অ্যাট ফার্স্ট কাজ হবে ইমেজটাকে কালেক্ট করা। ইমেজ কালেকশনটা আপনাকে ফার্স্ট করতে হবে, ইমেজটাকে আপনাকে কালেক্ট করতে হবে, সেখান থেকে পারেন ইমেজটাকে নিয়ে আসেন। এখন এই ক্ষেত্রে ইমেজ আনার অনেক ফ্রি সোর্স আছে, যারা আপনাকে ফ্রি ইমেজ দেয়। অনলাইনে কপিরাইট ইস্যুস ফ্রি যে ইমেজগুলো আছে, এই টাইপের ইমেজ প্রোভাইড করে, যে ইমেজ আপনার ইচ্ছে মতো ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। এরকম সাইটগুলো আমি আপনাদের কিছু সাইট শেয়ার করে দিচ্ছি, যে সাইটগুলো এরকম কপিরাইট ফ্রি ইমেজ দিচ্ছে। আমি এখানে বেশ কিছু সাইটের লিস্ট দিয়ে দিলাম। এই সাইটগুলো সবই কপিরাইট ফ্রি ইমেজ আপনাকে দেয়, কিন্তু প্রবলেমটা বলি, এই সাইট থেকে আপনি যে ইমেজটা নেবেন, নিয়ে যেটা ইউজ করবেন, সেম ইমেজ তো সবাই জানে যেগুলো ফ্রি ইমেজ, অলরেডি তো অনেকেই ইউজ করছে সেম ইমেজটা। তো গুগল কেন আপনাকে আবার নতুন করে সেম ইমেজের জন্য র্যাঙ্ক দেবে? আর যদি দেয়ও, সে তাহলে অনেক পেছনে র্যাঙ্ক দেবে, যার কিনা কোনো ভ্যালু নেই। তো এখন কথা হচ্ছে, তাহলে এইসব সোর্স দেওয়ার অর্থ কি? ওই যে মনে মনে সান্ত্বনা দেয়া, দেখেন ফ্রি ইমেজ, কিন্তু ফ্রি ইমেজ আসলে এভাবে ইউজ করা যায় না। একটাই রিজন, যে আমরা সবাই ইমেজের কারণে র্যাঙ্ক চাই, আর ইউনিক ইমেজ না হলে র্যাঙ্ক আশা করে লাভ নেই, র্যাঙ্ক দিবে না। তো এই ক্ষেত্রে আপনাকে চেষ্টা করতে হবে যে হ্যাঁ, যদি ফ্রি ইমেজ ইউজও করি, এটাকে ইউনিক তৈরি করে দেন ইউজ করব। এখন কথা হচ্ছে, একটা ইমেজকে বারবার বলছি ইউনিক করা, অ্যাকচুয়ালি ইমেজকে ইউনিক করতে হয় কীভাবে? প্রথম কথা হচ্ছে, আমরা ইমেজটাকে কালেক্ট করলাম, আমার নেক্সট কাজ হচ্ছে ইমেজটাকে আপনি এবার ইউনিক হিসেবে তৈরি করেন। ইউনিক হিসেবে তৈরি করতে যে আপনাকে অনেকগুলা কাজ করতে হয়। যে ভালো ফটোশপের বা ফটো এডিটিংয়ের কাজ পারেন, তার জন্য এটা সিম্পল কাজ, একদম ইজি টাস্ক, সে নিজেই এখন করতে পারবেন। আর যারা পারেন না,
একদম বিগিনার যারা, একদম ফ্রেশার যারা, যে না আমি ফটোশপের কাজ তেমন পারি না, আমি জাস্ট একটু পেইন্ট ইউজ করেছিলাম কোনো এক সময়, এই টাইপের যারা ইউজার আছেন তাদের জন্য বলছি আমি ওই টাইপের ইউজার। আমি যেটা করি, একটা ইমেজকে একদম সিম্পল কয়েকটা ওয়ে ইউজ করে কিভাবে আমি আসলে ইউনিক তৈরি করতে পারি। আসলে আমরা একটা ইমেজকে এখন ইউনিক তৈরি করি, একদম সিম্পল কয়েকটা ওয়ের মধ্যে থেকে চেষ্টা করি যে ইমেজটাকে ইউনিক করতে। এই ক্ষেত্রে আমি যেটা করি ইউনিক বানানোর জন্য, আমি 2টা বা 3টা ইমেজকে অ্যাড করি একত্রে, দেন ওইটাকে আমি ইউনিক হিসেবে তৈরি করার চেষ্টা করি। এখন এই ক্ষেত্রে কথা হচ্ছে 2টা 3টে ইমেজকে একত্রে অ্যাড করতে হলে আবার ওই ব্যাকগ্রাউন্ড রিমুভ করো, ওইটা করো, সেটা করো, কালার ম্যাচ করো, অনেক কিছু ঝামেলা। আমি অ্যাকচুয়ালি ঝামেলার মধ্যে যাই না। আমি কালেক্ট করি সেই সব ইমেজ যে ইমেজের কোনো ব্যাকগ্রাউন্ড নাই, এইসব ইমেজ দিয়ে আমি কাজ করি। তো অ্যাট ফার্স্ট আসেন আমরা একটু আগে গুগলে যাই। আমি একটু আগে বললাম যে আমি একটা ইমেজ এখন তৈরি করতে চাচ্ছি হিলারিকে এবং ট্রাম্পকে নিয়ে। তো আমি যদি হিলারি লিখে সার্চ করি, ইমেজ চলে আসছে, তাই না? এখন কথা হচ্ছে এই যে ইমেজগুলো আসছে, এই ইমেজগুলো আসলে আপনি চাইলে যদি সরাসরি ইউজ করেন এটা পারবেন না, কারণ এই ইমেজগুলো আপনি জানেন না যে কপিরাইট ফ্রি ইমেজ কিনা। সো কপিরাইট ফ্রি ইমেজ যদি একবারে পেতে চান এখান থেকে, এটাও করতে পারবেন। সেটা হচ্ছে এখানে দেখেন টুলস একটা অপশন আছে, টুলসে যান। টুলসে যাওয়ার পরে ইউজেস রাইটস বলে একটা অপশন আছে। ইউজেস রাইটসে যে লেবেলড ফর রিইউজে ক্লিক করেন। এবার যে ইমেজগুলো আসছে এই ইমেজগুলা কপিরাইট ফ্রি ইমেজ, এইগুলো আপনি আপনার মতো ইউজ করেন, কেউ আপনাকে কিচ্ছু বলবে না, কেউ নিষেধও করবে না। এই যে এটা ইউজেস রাইটস থেকে লেবেলড ফর রিইউজ, পুনরায় আপনার ইউজ করার জন্য পারমিশন দেয়া, যেটা এই ইমেজটাকে আপনি খুঁজে নেন। এই ইমেজগুলো আপনি এখন যেমন আছে সেইভাবে ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। সমস্যা যেটা, নর্মালি আমরা এইখান থেকে ইমেজগুলো কালেক্ট করি না একটাই কারণে, যে এইখানে ইমেজগুলোর রেজুলেশন বা কন্ডিশন ভালো থাকে না, ইমেজগুলো খুব বেশি ভালো কোয়ালিটির হয় না এই ফ্রিতে যে ইমেজগুলো দেওয়া থাকে। সো এই জন্য ওই ইমেজগুলো আমরা আসলে অনেক সময় ইউজ করতে চাই না। তো আসেন আমরা আসলে, আমি সাজেস্টও করি না যে আপনাদের এটাই ইউজ করতে হবে, আমি করি না। তো আসেন আমরা আসলে এইগুলো যদি ইউজ না করি, অন্য ইমেজ ইউজ করে কীভাবে কাজ করতে পারি। আমি আগের এসে ফিরে যাই, এই ইমেজগুলো আমার আসছে। এখন বিষয় হচ্ছে আমরা এই ইমেজগুলো থেকে আমি কি করব, এমন একটা ইমেজ পিক করব, বা যেমন 2-3টে ইমেজ পিক করব যেগুলোকে একত্রে করে আমি একটা নতুন ইমেজ তৈরি করতে পারি। আমি এখানে হিলারির ছবি নেব। আমি বলেছিলাম যে আমি আসলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি না। সো আমি কি করি, এমন ইমেজ নেই যেগুলোর ব্যাকগ্রাউন্ড অলরেডি রিমুভ করাই আছে। দেখেন এগুলো সব ব্যাকগ্রাউন্ড রিমুভ করা না, কোনোটার ব্যাকগ্রাউন্ড নাই। তার মানে আপনার এই চিন্তা করতে হবে না যে ইমেজটার ব্যাকগ্রাউন্ড আমি সরিয়ে দিই। আমি মনে করি এখান থেকে এই ইমেজটা নিচ্ছি, ইমেজের ব্যাকগ্রাউন্ড অলরেডি রিমুভ করাই আছে, ব্যাকগ্রাউন্ড নেই। সো আমি এই ইমেজটাকে নিচ্ছি, ডেস্কটপে সেভ করলাম। আমি একটা ইমেজ কালেক্ট করলাম। এইটুক পর্যন্ত কি বোঝা গেছে আমি কি করলাম? যদি কেউ চান যে না আমি এইসব ঝামেলা করতে পারবো না, তাহলে আপনি ইউজার্স রাইটস থেকে লেভেল ফর রিউজে যে ডিরেক্ট ওই ইমেজ ইউজ করতে পারেন। কিন্তু প্রবলেম যেটা হবে ওই ইমেজ ইউজ করলে, এটা একটু পরে বলছি আমি। তো এবার আসেন, আমি হিলারির একটা ছবি নিলাম, এবার আসি ট্রাম্পের একটা ছবি নিই।
ওকে, ট্রাম্পের একটা ছবি নিলাম। সো হিলারির এবং ট্রাম্পের আমি দুটা ছবি নিলাম। এখন কথা হচ্ছে আমি আসলে চাচ্ছিলাম যে কি বললাম যে আমি একটা ছবি এরকম বানাতে চাচ্ছি, এটা হিলারি এবং ট্রাম্পকে নিয়ে হবে এবং ছবিটাকে আমি ইউনিক হিসেবে তৈরি করব। তো এখন আমি এটা আসলে ছবি ইউনিক হিসেবে তৈরি করা বা দুইটা তিনটা চারটা ছবি একত্রে মিশানো তৈরি করা, এটা আসলে টোটালি আপনার রুচির উপর ডিপেন্ড করে। রুচি কেন বললাম, আপনার কাছে আমি রং পেন্সিল দিলাম, কাগজ কলম দিলাম, আপনি ছবি আঁকেন। এক একজন একটা জিনিস আঁকবেন, একটা জিনিস তৈরি করবেন, কারোটা ভালো হবে, কারোটা খারাপ হবে। এখন বলবেন যে এক্ষেত্রে রুচির কি পরিচয় আসতেছে, রুচির পরিচয় অনেক কিছু আছে। এখানে যে আমি ঘর গোছানোর কথা বলি, নর্মালি সেম আসবাবপত্র দিয়ে যদি আপনাকে বলা হয় ঘরটা গুছান, আপনি একরকমভাবে গুছাবেন, আরেকজন একরকমভাবে গুছাবেন। তো এইখানে ছবি তৈরি করাটা হচ্ছে টোটালি এইরকম একটা জিনিস যেটা আপনার রুচির উপর ডিপেন্ড করে যে আপনি কিভাবে একটা ছবিকে ফুটায় তুলতে পারেন। যে আপনি যে টপিক নিয়ে লিখছেন ওই টপিকটাকে কেন্দ্র করে একটা সুন্দর ছবি কীভাবে তৈরি করতে পারেন, এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে। তো এই ক্ষেত্রে আমার কোনো রকমের সাজেশন নাই, আপনারা যেটা ভালো মনে করেন, যেভাবে ভালো মনে করেন সেইভাবে করে আপনারা ছবি বা কালেক্ট করে এটাকে অ্যাড করতে পারেন বা তৈরি করতে পারেন। কিন্তু এইটাই মাথায় রাখবেন, ছবি আমাদের ইউনিক করতে হবে। আচ্ছা, তো এখন আমরা এখান থেকে ডোনাল্ড ট্রাম্পের একটা ছবি নিলাম। এখন আমি একটু ইউএস এর একটা ফ্ল্যাগ একটা ছবি নিচ্ছি। আর ওকে, আমার ছবি কালেক্ট করা শেষ। এখন আপনারা বলতে পারেন যে আসলে আমি যে ছবিগুলো নিলাম, কথা হচ্ছে আমি বারবার বলছি ইউনিক ছবি ইউজ করার কথা, কিন্তু আমরা আসলে কিভাবে বুঝবো যে এই ছবিটা ইউনিক ছবি বা এই ছবিটা এখন ইউনিক তৈরি হয়ে গেছে? আমি যে ছবিটা বানালাম এটাকে তো আপনাকে চেক করে দেখতে হবে, তাই না? তাহলে তো বুঝবেন না যে ছবিটা ইউনিক কিনা। গুগলের ইমেজ যে সার্চ অপশনটা আছে, এটা কে ইউজ করছেন? আগে ইউজ করছেন? আচ্ছা, কেন ইউজ করছেন? রাইট, আমরা নর্মালি ইমেজ খোঁজার ক্ষেত্রে এটা ইউজ করি। তাহলে এই যে ইমেজ সার্চ অপশনটা খুব মজার একটা অপশন, নিজের ছবি দিয়ে দেখেন, মজা লাগবে। আমরা নিজের ছবি দিয়ে আপনারা ট্রাই করে দেখতে পারেন। এটা হচ্ছে এরকম, এই যে ক্যামেরা একটা বাটন আছে সার্চ বা ইমেজে ক্লিক করেন, আপলোড ইমেজ। আমি হিলারির যে ছবিটা কেবল ডাউনলোড করলাম, এই ছবিটাকে আমি একটু আপলোড করে দিই। খেয়াল করেন কি আসে রেজাল্টে। একটু খেয়াল করেন, রেজাল্ট আসছে এইটা, তাই না? এইখানে কি একটা কি বলে এটাকে, এখানে কি অ্যাঙ্কর টেক্সট ক্রিয়েট হয়েছে না? এখানে ক্লিক করার অপশন দিচ্ছে না আমাকে? এই যে দেখেন, মাউস নিচ্ছি, ক্লিক করার অপশন দিচ্ছে আমাকে। এইরকম অপশন যদি দেয় আপনাকে, তার মানে এই ডুপ্লিকেট ইমেজ অলরেডি পেয়ে গেছে সে, সিমিলার ইমেজ পেয়ে গেছে সে। ক্লিক করেন, দেখেন, দেখেছেন? তার মানে গুগলের কাছে এর এতগুলো ভার্সন অলরেডি আছে। তো আপনি নতুন করে দিলে সেটাকে সে দিয়ে কি করবে বল? তো সিম্পলি আমরা এইভাবে চেক করে দেখব আমরা যে ইমেজটা তৈরি করব সেটাও কি ইউনিক হয়েছে কিনা, চেক করব এই প্রসেস। তো এইটুকু কি বোঝা গেছে যে আমরা কিভাবে চেক করে দেখতে পারি যে ইমেজটা ইউনিক কিনা? ওকে, এবার আসলে আমরা নিজেরা যে ইমেজগুলো কালেক্ট করলাম, নিজেরা একটা ইউনিক ইমেজ তৈরি করি। এই ক্ষেত্রে এক একজন এক রকমের টুল ইউজ করে, কেউ অনলাইনে কাজ করে। আমি নর্মালি এই টুলটা ইউজ করি, এটা অনেক পুরনো একটা টুল, ফটোশপের অনেক আগের একটা ভার্সন, মানে ইজি একটা ভার্সন অ্যাকচুয়ালি। এই জন্য আমি এটা ইউজ করি, কারণ আমিও খুব বেশি ফটোশপের কাজ পারি না, জাস্ট প্রয়োজন অনুযায়ী যতটুকু করার দরকার হয়। হ্যাঁ, 7
এখন আমি আগে আমার ইমেজের জন্য একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই, কারণ আমি তো ইমেজগুলোকে একটার সাথে একটা কানেক্ট করব। তো একটা ব্যাকগ্রাউন্ড আমি এখান থেকে নেই। ব্যাকগ্রাউন্ড নেওয়ার ক্ষেত্রে বলি, এমন একটা সাইজ দেওয়ার ট্রাই করবেন ইমেজের ব্যাকগ্রাউন্ডে যেটা কিনা ইউনিক চলে আসে। সো আমি একটা সাইজ দিচ্ছি এরকম, আর এটাকেও চেঞ্জ করে দিই। দেন এখানে আপনি ওকে করেন। এইটা হচ্ছে আপনি ইমেজের ব্যাকগ্রাউন্ড আপনি নিয়ে আসছেন, এটা হচ্ছে ইমেজের ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করবে। এখন হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডের সাথে এবার আপনি এই ব্যাকগ্রাউন্ডের উপরে সব ইমেজগুলো একটা একটা করে এনে সেট করবেন। এবার আমি আমার সব ইমেজগুলোকে নিয়ে আসি যেগুলো আমি ডাউনলোড করেছিলাম। এই ইমেজগুলো আমি চাচ্ছি ডাউনলোড করছিলাম যে ইমেজগুলোকে নিয়ে। দেখেন প্রত্যেকটা ইমেজের ব্যাকগ্রাউন্ড নেই, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। এটা খুব সিম্পল টাস্ক। আপনাকে যেটা করতে হবে জাস্ট ড্র্যাগ করতে হবে, একটা ইমেজকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসতে হবে, এছাড়া কিছুই না। আমি ফার্স্ট এটা নিব না, আমি ইউএস ফ্ল্যাগটাকে আনি। বোঝা গেছে? জাস্ট ড্র্যাগ করে নিয়ে আসলাম এই পাশে। এখন এইটাকে ছোট না অনেক বড় করে সিস্টেম হচ্ছে জাস্ট এখানে কন্ট্রোল টি, একটা শর্টকাট জাস্ট কন্ট্রোল টি দেন, এটা সিলেক্ট হয়ে যাবে। যারা ফটোশপের কাজ পারেন এর চেয়ে অনেক ভালো কাজ পারবেন, কোনো ডাউট নেই ক্ষেত্রে। সেটা আপনারা চেঞ্জ করতে পারবেন আর ভালো মতো। তো আমি এটা দিলাম কেন, আমি জাস্ট এটাকে সাইজটাকে একটু রিসাইজ করছি। আমি আমার প্রয়োজন অনুযায়ী একটা সাইজ এটাকে সিলেক্ট করলাম। এটা কি বোঝা গেছে? ওকে, এটাকে আমি ব্যাকগ্রাউন্ডে সেট করলাম। কেন? কারণ আমি ইউএসের একটা প্রেসিডেন্সিয়াল ইলেকশন নিয়ে কথা বলতে যাচ্ছি, দ্যাটস ওয়াই আমি এটাকে ইউএসের ফ্ল্যাগটাকে পিছনে রাখলাম। এইখান থেকে আপনার পছন্দ মতো আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারবেন, ব্রাইটনেস বাড়ানো কমানো এই টাইপের কাজ আপনি এখান থেকে ভালোভাবে করতে পারবেন। আচ্ছা, এখন একটা ইমেজ আনলাম, এবার আমি মনে করেন আর একটা ইমেজ নিয়ে আসি। এই ইমেজটা যদি মনে হয় যে না এটা ছোট, আপনারা চাইলে একটু বড় করতে পারেন যদি প্রয়োজন মনে করেন। তা আমি এটাকে করে দিলাম। যদি এরকম দেখেন যে এটা এদিকে ফিরে আছে অ্যাকচুয়ালি, সো এটা বেটার হতো যে আমি একটু অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিই। আবার জাস্ট কন্ট্রোল টি দেন, ঠিক আছে? এটা কোনো মানে খুব অ্যাডভান্স লেভেলের কোনো কাজ না, একদম সিম্পল কাজ। এগুলো একদম নর্মাল কাজ, একদম বেসিক কাজ। আমি কারণ অ্যাডভান্স কাজ এগুলো আমিও পারি না, সো দেখানোর কোনো প্রশ্নই নেই। তো এখন বিষয় হচ্ছে আমি ইমেজ রেডি করলাম, এটা একটা ইমেজ আমার। দেখেন আমার ইমেজটা যদি এরকমও হয়, এটা কিন্তু আমি বলতে পারি যে না মোটামুটি একটা ইমেজ হয়ে গেছে। এরপরে যদি আমি আদার্স অ্যাড করি, এটাকে নিয়ে আসলাম, অনেক বড় ইমেজটা দ্যাটস এরকম হয়ে গেছে। আমি এটা ছোট করি, জাস্ট ডিপেন্ড করে আপনি কিভাবে দেখাতে যাচ্ছেন, আর কিচ্ছু না। আপনার যেমন খুশি আপনি সেইভাবে ইমেজটাকে সেট করেন। এবার যদি আপনি চান সেমভাবে যে আমি বললাম একটু কালারটা চেঞ্জ করে নিন, এটা বেটার হয় আপনার জন্য। সামান্য কালারটা একটু চেঞ্জ করে নিন, আপনার যেভাবে ভালো লাগে আপনি সেইভাবে করে একটু কালারটাকে চেঞ্জ করে নিন। ওকে, আমি দুইটা ইমেজকে জাস্ট সেট করলাম, ইউএস ফ্ল্যাগ ব্যাকগ্রাউন্ডে রাখলাম। এগুলো আমার দরকার নেই, এগুলো কাজ আমার ডান। ওকে, আমি এখানে একটু এটারও কালার করি। এটা দিয়ে না, এগুলো জাস্ট কালারেরই, সিম্পল কালারেরই। দেখেন এই যে আমি যেটা করবো কালার, এছাড়া কিচ্ছু না।
আপনারা আপনার পছন্দ মতো কালারটাকে জাস্ট অ্যাডজাস্ট করে নিতে পারেন। আমি মনে করলাম যে আমার ইমেজ ডান, আমি এইটাকেই এখন ইউজ করতে যাচ্ছি। তো এই যেটা করলাম, দেখেন এটা করতে কি আপনাকে ফটোশপ শিখতে হয়েছে বা খুব স্পেশাল কিছু করতে হয়েছে, এক্সট্রা কোনো নলেজ দরকার হয়েছে? সিম্পল না? এখন কথা হচ্ছে এইটা করে কি আমরা আসলে ইমেজটাকে ইউনিক বানাতে পারছি কিনা। যদি ইউনিক হয় দেন আমরা সাকসেসফুল, না হলে আমাদের আবার কাজ করতে হবে। এখন আমরা ইমেজটাকে মনে করি আমরা এই পর্যন্তই চাচ্ছি, এবং আমার মনে হয় আপনি এই ইমেজটাকে যে কোনো একটা লেখায় ইউজ করতে পারবেন। এটা খুব বেশি এমন হয়নি যে এটা একদম স্ট্যান্ডার্ড ছাড়া ইমেজ হয়েছে, মোটামুটি আপনি ইউজ করতে পারবেন। তো এখন যদি তাই হয় তাহলে এবার আমরা ইমেজটাকে সেভ করি, আমাদের কাজ শেষ, সেভ করি। এইখানে আমার দুটা বিষয় মনে রাখবেন, একটা হচ্ছে ইমেজের ফাইল নেম, একটা হচ্ছে ইমেজের ফাইল ফরম্যাট। এই দুটা খুবই ইম্পর্টেন্ট। আমরা ইমেজের ইউনিক হিসেবে তৈরি করার জন্য ইমেজের ফাইল নেম এবং ইমেজের ফাইল ফরম্যাট, এরপর ইমেজের কিছু ডেসক্রিপশনের চেঞ্জ, এগুলো আপনাদের করতে হবে। তো এখন কথা হচ্ছে ফাইল নেমের ক্ষেত্রে আসি। অলওয়েজ ফাইল নেম, ইমেজ ফাইল নেম যখন দিবেন মাথায় রাখবেন ইমেজ ফাইল নেম লেখার সময় বড় হাতে ছোট হাতে কোনো ম্যাটার না। মেইন কথা হচ্ছে আমরা যে লেখার মাঝে যে স্পেসগুলো থাকে, যে দুইটা ওয়ার্ডের মাঝে যে একটা স্পেস দিই, যদি এরকম স্পেস দিতে হয় কোন স্পেস ইউজ করবেন না, ওইখানে ড্যাশ ইউজ করবেন। কীরকম, আমি যদি এই ইমেজটার কথা বলি, যে আমি ইমেজটার নাম দিচ্ছি এরকম, না অনেকে এটা সাজেস্ট করে যে আন্ডারস্কোরটা ইউজ করি, অ্যাকচুয়ালি না, আন্ডারস্কোরটা ইউজ করা ঠিক না। আপনার জন্য বেটার হচ্ছে যেটা, সেটা হচ্ছে ড্যাশ বা কি বলে এটাকে, হাইপেন। এখন ইমেজের ফাইল রিনেমিং বিষয়টা বোঝা গেছে। আমাদের একটা প্রবলেম আছে, আমরা করি কি যে কোথাও ঘুরতে গেলাম, মোবাইল দিয়ে একটা ছবি তুললাম, নিজের ছবি তুলে ইমেজটাকে মোবাইল থেকেই আপলোড করি। এইটা একবারও চিন্তা করেন না যে আপনার ছবি, এটা তো আপনার নাম লিখে সার্চ করলে র্যাঙ্কে আসা উচিত, আসে না কেন? সিম্পল, মোবাইলে যখন ছবিটা সেভ করেন, এটা রিনেমটা হয় আপনার বিভিন্ন ডিজিট দিয়ে, সংখ্যা দিয়ে। সো ডিজিট তো আর গুগলের লাভ নেই, এটা দিয়ে শুধু বুঝবে না যেটা আপনি। সো যদি আপনি জাস্ট ইমেজটাকে একটু রিনেম করে দেন আপনার নাম অনুযায়ী, তখন তো ওই ইমেজগুলো আস্তে আস্তে গুগলের র্যাঙ্ক পাওয়া শুরু করবে। আচ্ছা, তো এখন বিষয় হচ্ছে ফাইল নেমের অপশনটা ক্লিয়ার। অবশ্যই ইমেজের ফাইল নেম যখন দিবেন কয়েকটা বিষয় মনে রাখবেন। তার মধ্যে ফার্স্ট কথা হচ্ছে ইমেজের ফাইল নেম অলওয়েজ ট্রাই করবেন কিওয়ার্ড বেস ফাইল নেম দেওয়ার জন্য, কিওয়ার্ড টার্গেটেড ফাইল নেম দেওয়ার জন্য। ইমেজের ফাইল নেমটা কখনোই খুব বেশি বড় দিবেন না, যে কিওয়ার্ডটা আমার লং টেল কিওয়ার্ড। অ্যাকচুয়ালি খুব বড় লং টেল কিওয়ার্ড দিয়ে কখনো কেউ ইমেজ সার্চ করে না, ইমেজ সার্চ করে অলওয়েজ শর্ট টেল কিওয়ার্ড দিয়ে। এইটা মাথায় রেখে যখন আপনি ইমেজের ফাইল নেম রিনেমটা করবেন, ডান। এখন বলতে পারেন যে আমি একটা আর্টিকেল লিখছি কিওয়ার্ড রিসার্চ নিয়ে, সেখানে দুটা ইমেজ ইউজ করছি, তো দুটো ইমেজের নামই কি সেম দিব, কিওয়ার্ড রিসার্চ? না। একই পোস্টের মধ্যে যদি আপনি সেম নাম দিয়ে বারবার ইমেজ ইউজ করেন, এটা আপনাদের কোনো বেনিফিটের কিছু নাই। বেটার হচ্ছে ডিফারেন্ট নাম দিয়ে ইউজ করেন। শুধু সেম নাম দিয়ে ইউজ করাটা আপনার জন্য ভালো কোনো ফল আনবে না, কারণ আপনি তো র্যাঙ্ক চাচ্ছেন ওই নাম দিয়ে, ওই কিওয়ার্ড দিয়ে। সো আপনার উচিত দুইটা ডিফারেন্ট কিওয়ার্ড ইউজ করে, যখন সুযোগ আছে দুইটা ডিফারেন্ট কিওয়ার্ড ইউজ করেন। সেম এখানে একটা কথা বলে দিই, আমি সানি লিওনেকে ফুটবল খেলতে দিচ্ছি, ভালো কথা, তার ইমেজ ইউজ করছি ফুটবল খেলার জায়গায়, ভালো কথা। এটা কিন্তু আপনি যদি এখন নিচে লিখে দেন ফুটবল কিওয়ার্ড দিয়ে সার্চ করলে আসবে, এটা কিন্তু আপনার সাথে ম্যাচ করে না। আমি আবার বলছি, ইমেজে যেটা বুঝাবেন সেটা যেন আপনার কিওয়ার্ডের সাথে ম্যাচ করে, তা না হলে ইরিলেভেন্ট ইমেজ শো করবে। যেটা দেখা যায় মাঝে মাঝে আমরা এমন কিওয়ার্ড দিয়ে সার্চ করি, ওই কিওয়ার্ড জন্য এমন ইমেজ আছে সেটা আমরা এক্সপেক্ট করি না কখনো, কিন্তু ইমেজ চলে আসছে। আর বলবেন গুগল কেন আনলো? গুগল তো আর মানুষ না, গুগল রোবট। সে জাস্ট অ্যালগোরিদম সেট করা, তার অ্যালগোরিদম যেভাবে রিড করে সেভাবে সে সার্চ রেজাল্টটা দেখে। তো সে তো আর বোঝে না যে ইমেজের মধ্যে এটা দেওয়া আছে সানি লিওনে ফুটবল খেলছে, সে দেখছে ওখানে ফুটবল লেখা আছে, সে মনে করছে এটা ফুটবলের ইমেজ, ফুটবলটাকে নিয়ে চলে আসছে। বুঝতে পারছি? তার মানে আপনারা যখনই কোনো ইমেজ রিনেম করবেন অবশ্যই প্রাসঙ্গিকতা বজায় রেখে করবেন। আপনি যে টপিক নিয়ে আলোচনা করছেন, ইমেজটা যে টপিকের উপরে, ওইটার উপর রিলেটেড করে কিওয়ার্ড দিয়ে ইমেজটাকে ফাইল নেমটা চেঞ্জ করবেন। ওকে,
এবার আসি ফাইল ফরম্যাট। ইমেজের জন্য প্রেফারেবল ফাইল ফরম্যাট দুইটা, একটা হচ্ছে পিএনজি আর একটা হচ্ছে জেপিজি। এই ক্ষেত্রে একটা কথা আছে, সেটা হচ্ছে নর্মালি দেখা যায় পিএনজি ফাইলের ফাইল সাইজটা একটু বড় হয় জেপিজির তুলনায়। এই ক্ষেত্রে প্রবলেম যেটা, একটা পিএনজি ফাইলের ফাইল সাইজ যেহেতু অনেক বড় হয়, পিএনজি ফরম্যাটটা ইউজ করলে আপনার ওয়েব পেজের লোডিং স্পিডটা আরও বেড়ে যাবে। সো দ্যাটস ওয়াই আমাদের জন্য প্রেফারেবল ফাইল সাইজ বা ফাইল ফরম্যাট হচ্ছে কোনটা, জেপিজিটা ইউজ করা, নট পিএনজি। আমরা দুটাই এখন সেভ করব, আসলে দেখবো যে আসলে সত্যি কোনো ফাইল সাইজের চেঞ্জ আসে কিনা, আসলে সেটা কেমন পরিমাণে আসে। তো আমরা আগে এটাকে জেপিজি দিয়ে সেভ করি, জেপিজি ফরম্যাটে সেভ করলাম। এবার আসি এখান থেকে আবার সেভ করি, এবার আমি এটাকে পিএনজি ফরম্যাটে সেভ করি। দুটা ফরম্যাটে সেভ করে দেখলাম যে আসলে চেঞ্জটা কি আসে। ওকে, তো আমরা এতক্ষণ ধরে যে কাজটা করলাম সেটা হচ্ছে ইমেজের ফাইল নেম এবং ইমেজের ফাইল ফরম্যাট নিয়ে। আমি একটু ফার্স্ট থেকে বলি, আমরা ফার্স্ট ইমেজটাকে কালেক্ট করেছি, দেন ইমেজটাকে ফটো এডিটিং টুল ইউজ করে এটাকে ইউনিক তৈরি করার চেষ্টা করছি, দেন ওটার ফাইল নাম এবং ফাইল ফরম্যাট চেঞ্জ করছি। এগুলো কি ক্লিয়ার? আচ্ছা, তো এখন হচ্ছে আমরা দুইটা ভার্সন তৈরি করছি, একটা পিএনজি একটা জেপিজি, তাই না? এবার আসে দেখি যে আসলেই ফাইল সাইজের কোনো পরিবর্তন আদৌ হয় কিনা। এইটা হচ্ছে আমার পিএনজি ভার্সন। পিএনজি ভার্সনের ফাইল সাইজ আসছে কত? 1.04 MB। একটা ইমেজেরই যদি ফাইল সাইজ 1 MB হয়ে যায়, ওই ইমেজ লোড হতে পেজ সহ টাইম অনেক বেশি লাগে। এখন আমরা জেপিজিটা দেখি কত আসছে, কত গুণ কম, প্রায় 10 গুণ কম, 8-9 গুণ বা 10 গুণ কম আর কি। তো তাহলে আমরা কেন শুধু শুধু ওই ইমেজটা ইউজ করব? আমি যদি ওপেন করি ইমেজ দুইটা, এইটা হচ্ছে আমার জেপিজিতে করা, এইটা হচ্ছে পিএনজিতে করা, কোনো পার্থক্য আছে? এইটা জেপিজি, এটা পিএনজি, কোনো চেঞ্জ নেই, কোনো পার্থক্য নেই। তাহলে কেন আপনি শুধু শুধু এটা ইউজ করবেন? আমি তাহলে আমার আদার্স ইমেজগুলোকে সব ডিলিট করে দিই, এগুলো আমার লাগবে না, কাজ শেষ। আমার যেটা দরকার আমি শুধু সেটাকে রাখি। ওকে, এখন কথা হচ্ছে আমি ইমেজটাকে কালেক্ট করেছি, ইমেজটাকে ইউনিক তৈরি করেছি। এবার অপশনের কাজ হচ্ছে আমার ইমেজের প্রপার্টি চেঞ্জ করা। আপনার কিওয়ার্ড ফোকাস করে ইমেজের প্রপার্টি সাজানো। হ্যাঁ, বলবেন যে কীভাবে সাজাবো? অনেক সময় আমরা যখন ইমেজ ডাউনলোড করি, দেখবেন ইমেজের সাথে নাম টাম চলে আসে, কোন সাইটের ইমেজ, কি ইমেজ, এগুলো চলে আসে। এইটা সব প্রপার্টি সেট করতে হয়। যেমন এখন আপনি যখন ইমেজের উপর মাউস নেন, খেয়াল করেন কি কি দেখাচ্ছে? ইমেজের নাম, ইমেজ টাইপ, রেটিং, ডাইমেনশন, সাইজ, এই কয়টা প্রপার্টি দেখাচ্ছে, তাই না? এবার আমরা প্রপার্টি সেট করি, ইমেজের যে প্রপার্টি অপশনে যাবে, এই যে ডিটেলস, এবার এখানে টাইটেল দেন। টাইটেল কি দিবেন? অবশ্যই ইমেজের যে নাম দিয়ে দিয়েছেন ওইটাই টাইটেল দিবেন, হিলারি ভার্সেস ট্রাম্প, নর্মাল লেখা। সাবজেক্ট দরকার নাই, রেটিং দিয়ে দিলাম, আমি এটাকে 5 স্টার রেটিং দিলাম। ট্যাগস, এটা ইম্পর্টেন্ট। ট্যাগস মানে হচ্ছে কিওয়ার্ড, তবে আবারও বলি সব ছোট ছোট কিওয়ার্ড দিবেন, কোনো বড় লং কিওয়ার্ড দিবেন না এখানে। কীরকম? যেমন আমি এখানে দেখেন হিলারি লিখলাম, কমা, জাস্ট কমা দিয়ে ট্রাম্প লিখলাম, এখানে ইউএস ইলেকশন লিখলাম। আমি এই 3টা কিওয়ার্ড দিয়ে দিলাম। হিলারি, হ্যাঁ আপনি 4-5টা কিওয়ার্ড দিতে পারেন, তবে শর্ট কিওয়ার্ড, সব ছোট ছোট কিওয়ার্ড দেবেন। হ্যাঁ, শেষ। এবার হচ্ছে ডেট টেকেন, কবে এই ছবিটা তোলা হয়েছে, আজকে ডেটটা সিলেক্ট করে দেন। অথর্স, অথরকে আপনার নাম আপনি দিয়ে দেন। কপিরাইট, কপিরাইট এই যে সেক্টরটা আছে, এই সেক্টরটা হচ্ছে আপনি যে ওয়েবসাইটে ইউজ করছেন ওই ওয়েবসাইটটার ব্র্যান্ড নেমটাকে ইউজ করেন, এটা ওই ওয়েবসাইটের ইমেজ। বুঝতে পারছি? এখানে আপনি যে ওয়েবসাইট ইউজ করবেন তার নামটা দিয়ে দিতে পারেন। মনে করলাম আমি দিলাম এটা
এসইও ব্যাচ 44 ডান। আমার সব কাজ শেষ, আর কিছু না। এই করে দিস। আমরা যে এখান থেকে যে ছবিগুলো আনছি ওটা দিব না না, মানে এই এখন তো দেখেন আপনি কোনখান থেকে ছবি কালেক্ট করছেন ডাজেন্ট ম্যাটার। ম্যাটারটা হচ্ছে এই ছবিটা তো আপনি তৈরি করছেন, এরা তো আর কেউ আপনাকে করতে হেল্প করেনি। এই যে আপনার তৈরি করা ইমেজটা, এটা তো আমরা এখন যেটা আপনার ইমেজ, সো এইটাকে এখন আপনি আপনার সাইডে ইউজ করবেন, দেন আপনার সাইটের নামটা এখানে দিয়ে রাখবেন, দেন এখানে জাস্ট অ্যাপ্লাই। ওকে স্যার, হ্যাঁ, ভিডিও কিভাবে মাঝখানে কমা ইউজ করব? কমার পরে কি আমার স্পেস দিতে হবে নাকি কমার পরে ওয়ার্ডটা লেখা হবে? কম করে এমনি লেখেন, কোনো সমস্যা নেই, জাস্ট কম মানে সেপারেট হয়ে গেল। আচ্ছা, এবার আমি যদি এই ইমেজটাকে দেখি, দেখেন এক্সট্রা অনেকগুলো প্রপার্টি চলে আসছে, যে প্রপার্টিগুলো সেট করছেন সব চলে আসছে না? ইমেজের প্রপার্টি সেট করা ডান, কমপ্লিট। তো এই পর্যন্ত যা করছি কোনো প্রবলেম? ডাইমেনশনটা কেন? ডাইমেনশন তো আমরা যখন ওই যে একটা নতুন বোর্ড নিয়েছিলাম একদম ফার্স্টে ফটোশপে, এইখান থেকে যখন নিয়েছিলাম ফাইল নিউ ব্ল্যাঙ্ক পেজটা, এই যে এখানে সেট করে দিয়েছিলাম ডাইমেনশন। এটাকে স্যার কোনো স্ট্যান্ডার্ড মেজারমেন্ট আছে? কোনো স্ট্যান্ডার্ডের দরকার নেই, আপনি আপনার পছন্দের মধ্যে, যদি ছোটো ইমেজ হয় ছোটো দিবেন, বড় ইমেজ হলে বড় সাইজটা আপনার ইচ্ছে। আচ্ছা, তো এখন আসেন আমরা ইমেজটাকে চেক করে দেখি যে আমরা যে ইমেজ তৈরি করলাম আদৌ এটা ইউনিক হয়েছে কি হয়নি। কারণ এতক্ষণ কষ্ট করছি তো ইউনিক বানানোর জন্যই। আমরা ইমেজের ইমেজ সেকশনে গেলাম, গুগলের সার্চ বাই ইমেজ, আপলোড ইমেজ, এই যে আমাদের ইমেজটা, খেয়াল করেন ইমেজটা আমি আপলোড করেছি, কোনো ক্লিক অপশন দিচ্ছে আমাকে? তার মানে এই ইমেজ তার কাছে নাই। হ্যাঁ, তার কাছে যেটা আছে ভিজুয়ালি সিমিলার বলছে, সে এইগুলোকে ভিজুয়ালি সিমিলার বলছে, কিন্তু এইগুলোকে সিমিলারের সাথে কখনো না। তার মানে আমি যে ইমেজটা তৈরি করেছি এটা আমি 100% এখন এটা ক্লেম করতে পারি, এটা আমার ছবি, আমি ইউনিকভাবে তৈরি করছি। তো এখন বলেন, এটা কি এমন কোনো কঠিন কোনো কাজ বা রকেট সায়েন্স কিছু যে আপনার টাইম লাগবে বা আপনার খুব বেশি চিন্তা করতে হবে, খুব বেশি কষ্ট করতে হবে? সরি, হ্যাঁ, এই যে এইখানে সার্চ বাই ইমেজ অপশনে স্যার আমি এগুলো কিছু তৈরি করলাম বা ইউজ করব, পরবর্তীতে কেউ যখন আবার এটা ইউজ করবে, আপনারটা ইউজ করবে। আমি এবার বলি, ইন্ডেক্স তো গুগলের কাছে আগে হবে আপনারটা, তারটা যদি দেখায়ও আপনার পরে দেখাবে, শো করবে। যেমন আমরা একটু আগে ভিজুয়ালি সিমিলার ইমেজ যখন দেখলাম, হিলারির অনেকগুলো ছবি লাইন দিয়ে কিন্তু সেম ছবি ছিল, কিন্তু এখানে তো যেটা ফার্স্টে ছিল তারটা আগে দেখাবে। তো এত সার্চ রেজাল্ট অ্যাবাউট পেজ পাইনি, এত পেজ কই পাইছে এই নিয়ে চিন্তার দরকার নেই। তো বলবেন এত পেজ কই পাইছে, তারপর বলতে পারবেন আপনি কি রাইট সাইডে একটা এইটা কি আনো আসলো, কি মনে করে গুগল দিল, চিন্তার বিষয়। এত চিন্তা আপাতত করার দরকার নেই। আমাদের যেটা দরকার, আমাদের কি টার্গেট ফুলফিল হয়েছে, ডান, শেষ। তো এখন কথা হচ্ছে আমরা যে ইমেজ তৈরি করলাম এটা সাকসেসফুলি আমরা করতে পারছি। অনেক বুদ্ধিজীবী আছে এখানে একটা মন্তব্য করে এরকম, সব নিলাম এই জায়গা থেকে ওজার থেকে, আমাদের ইউনিক হলো কি করে। তো এই টাইপের বুদ্ধিজীবী যারা চিন্তা ভাবনা করেন তাদের জন্য একটাই কথা, ভাই হাতে ক্যামেরা আছে, মোবাইল আছে, হিলারির কাছে যে বলেন একটু দাঁড়ান, পোজ দেন, একটা ছবি তুলুন, ছবি তুলে আইনে ওইটা দিয়ে দেন, ওইটা আপনার ইউনিক, 100% ইউনিক ইমেজ। এর বেশি আমার কিছু বলার নেই। যদি এইটাই ফিল করেন আপনি যে না, অনলাইন থেকে আমি অন্যেরটা নিয়ে কেন ইউজ করব, আমার নিজের একটা পার্সোনালিটি আছে না, আমার ইগোতে লাগে না, তো যদি তাই হয় ভালো কথা, নিজের ঘাড়ে ক্যামেরা বাঁধান, ছবি তোলেন, ওইটা ইউনিক হিসেবে দাবি করে আপনি এটা ইউজ করেন, কোনো অবজেকশন নেই। ওইটা এত কাজ করতে হবে না, কিছু করতে হবে না, জাস্ট ফাইল রিনেম করে প্রপার্টি চেঞ্জ করে ওটা আপনি আপনার ইমেজ ইউজ করেন। বুঝতে পারছি? সো এখন কথা হচ্ছে, আমরা ইমেজটাকে এখন পর্যন্ত আমাদের সাইটে ইউজ করতে পারিনি। ইমেজের প্রবলেমটা হচ্ছে এখানে সময় দিতে হয়। জাস্ট ইমেজটাকে রেডি করলাম, চেক করলাম, এখন যখন স্যাটিসফাইড আমরা যে হ্যাঁ এটা আমার নিজের ইমেজ, দেন এবার আমরা ওটাকে আপলোড করব। এর আগে আরেকটা বিষয় একটু চেক করা আছে, সেটা হচ্ছে ইমেজের ফাইল সাইজ, যেটা আমরা দেখছিলাম 134 KB। এখন এক্ষেত্রে কথা আছে, এইটা আমি একটা লার্জ সাইজের ইমেজ নিয়েছি, দ্যাটস ওয়াই 134 KB ফাইল। ইমেজের ফাইল সাইজ যদি তিনটা ধরি, যে লার্জ, মিডিয়াম, স্মল,
লার্জ সাইজের একটা ইমেজের জন্য সর্বোচ্চ আপনি 200 কেবি পর্যন্ত চিন্তা করতে পারেন। এটা কোনো স্ট্যান্ডার্ড না যে একদম ফিক্সড না, আমরা চেষ্টা করি এটার মধ্যে রাখতে। তো লার্জ সাইজের জন্য ট্রাই করবেন 200 কেবির মধ্যে রাখার জন্য। মিডিয়াম সাইজের ইমেজের জন্য 100 থেকে 120 কেবির মধ্যে রাখার ট্রাই করবেন। আর স্মল সাইজের ইমেজের জন্য বিলো 50 কেবির মধ্যে রাখার ট্রাই করবেন। এই তিনটা সাইজের জন্য আপনারা চেষ্টা করবেন ইমেজগুলোকে এইভাবে সাজানোর জন্য। এইটুকু কি বোঝা গেছে? তার মানে আমরা ফাইনালি দেখলাম যে হ্যাঁ আমাদের একটা লার্জ সাইজ ইমেজ আমরা তৈরি করছি এখানে। তো আমাদের ফাইল সাইজ ঠিক আছে, ফাইল ফরম্যাট ঠিক আছে, ফাইল প্রপার্টি ঠিক আছে, ফাইল রিনেম করা ঠিক আছে, এবং ফাইলের আদার্স ইউনিকনেস যেটা চেক করে দেখলাম সেটাও ঠিক আছে। তার মানে এখন এই ছবিটাকে আমি ইউজ করতে পারি। তাহলে তার মানে ইমেজ আপনি চাইলেই যখন খুশি যেটা খুশি আপলোড করে ইউজ করতে পারবেন না, তার আগে এই কাজগুলো করে নিয়ে তারপরে আপনাকে ইমেজ ইউজ করতে হবে। এইটুকু পর্যন্ত কি বোঝা গেছে সবার? ওকে, এবার তাহলে কিছুই না, জাস্ট ইমেজটাকে সাইটে আপলোড করা। ডান, কমপ্লিট। এবার আমরা ইমেজটাকে সাইটে আপলোড করি। আমি ব্লগারে যাচ্ছি, ব্লগারে যান, ওয়ার্ডপ্রেসে যান, সেম, পার্থক্য সামান্য একটু বলে দিব। আমি একটা ইমেজ এখানে মনে করেন আমি নতুন করে এখানে আপলোড করব, নতুন একটা পোস্ট নিচ্ছি। আমি একটা নতুন একটা পোস্ট নিলাম, তার মধ্যে আমি একটু টেক্সট নিয়ে আসি কিছু। আমি কিছু টেক্সট নিয়ে আসি। আমি কিছু টেক্সট এখানে নিয়ে আসলাম। এগুলো থাক, ইমেজ টিমেজ যা থাক, এগুলো দরকার নেই। আমি মনে করছি এখানে আমি একটা ইমেজ ইউজ করব। আমি এইখানে একটা ইমেজ ইউজ করতে যাচ্ছি। তো এখন ওয়ার্ডপ্রেসে যেটা হয়, এইখানে অপশনটা হচ্ছে ইনসার্ট ইমেজ, এইখানে অপশন হচ্ছে এইটা। ওয়ার্ডপ্রেসে দেখবেন অ্যাড মিডিয়া লেখা আছে, এইটা হচ্ছে পার্থক্য। ওটা ওয়ার্ডপ্রেসে আমি দেখাই দেবো আপনাদের ওয়ার্ডপ্রেস ক্লাসের দিন। তো এখন আমরা এই ইমেজটাকে কীভাবে ইউজ করছি দেখেন। এইখানে ইনসার্ট ইমেজে গেলাম, চুজ ফাইল, আমার ইমেজেই নিয়ে আসলাম, ইমেজটা চলে আসলো, ইমেজটা চলে আসছে। আসার পরে এখন এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, আপনি স্মল, লার্জ, এক্সট্রা লার্জ, অরিজিনাল সাইজ কোনটা রাখতে চান। এবার আসেন ইমেজটাকে আপনি লেফট, রাইট, কোথায়, সেন্টার, যেখানে সেট করতে চান। অ্যাড ক্যাপশন, অ্যাড ক্যাপশনটাকে একটু বলি। অ্যাড ক্যাপশনটা হচ্ছে আমরা অনেক ইমেজের এই নিচে দেখি লেখা থাকে ইমেজের নাম, কি সম্পর্কে ইমেজ, এটা বলা থাকে নিচে, এইটাকে বলা হয় ক্যাপশন। অ্যাকচুয়ালি এখন এই ক্যাপশনটাকে খুব বেশি ইউজ করা হয় না। হ্যাঁ, ইউজ করা হয় কোন ক্ষেত্রে, আপনি যদি কোনো স্টেপ বাই স্টেপ প্রসেস বলেন, রেসিপি লেখা বলেন, দেন ওই ক্ষেত্রে ইমেজগুলো স্টেপ বাই স্টেপ দিতে হয়, যে এইটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর সিরিয়াল মেনটেন করতে হয়, এত পয়েন্ট এত বাইরে নাম দিয়ে বলতে হয়। কিন্তু এইখানে অ্যাকচুয়ালি এগুলো দরকার হয় না। তো ক্যাপশনটা ম্যান্ডেটরি না, আপনার ইচ্ছা, চাইলে দিতে পারেন, না চাইলে নাই। তবে প্রপার্টিস, এইটা হচ্ছে আমার মেইন কাজ। এইখানে আমরা প্রপার্টিস সেট করব। এখানে আমরা প্রপার্টি সেট করব। এই প্রপার্টিটাই হচ্ছে আমার মেইন কাজ, কারণ এই ইমেজটাকে আমার গুগলের কাছে বোঝাতে হলে এই প্রপার্টি আমাকে সেট করে দিতে হবে, তা না হলে সার্চ ইঞ্জিন আমার ইমেজটাকে সঠিকভাবে তারা বুঝতে পারবে না, রিড করবে না। তো এখন কথা হচ্ছে সার্চ ইঞ্জিন যখন রিড করবে আমার ইমেজটা, তাকে বোঝার জন্য আমাকে বলে দিতে হবে এটা কিসের ইমেজ। দুইটা অপশন এখানে আছে, একটা হচ্ছে টাইটেল টেক্সট, আরটা হচ্ছে অল্টার টেক্সট। টাইটেল টেক্সটটা অনলি ফর ইউজার, নট সার্চ ইঞ্জিন। টাইটেল টেক্সটের মধ্যে আপনি সেটাই লিখবেন যেটা আপনি ইউজারকে বোঝাতে চাচ্ছেন। এখন এই ক্ষেত্রে কথা হচ্ছে
অনেকে চিন্তা করে যে আমি টাইটেল টেক্সট আর অল্টার টেক্সট একই দিই, আমার কিওয়ার্ডটাকে দিয়ে দিই। অ্যাকচুয়ালি এটা দেওয়া ঠিক নেই হবে। এটা মানে মেথডটা হচ্ছে এরকম যে আপনি ট্রাই করেন টাইটেল টেক্সটের মধ্যে একটু ডেসক্রিপটিভভাবে কিছু লিখতে। ছোট একটা সেন্টেন্স লেখেন যে এইটা, এই ইমেজটা দিয়ে আপনি এটা বোঝাচ্ছেন, এইভাবে করে লেখেন, তাহলে কি হবে, ইউজারদের বুঝতে সুবিধা হবে। টাইটেল টেক্সট দেওয়ার লাভটা যেটা হয়, আমরা যেহেতু ক্যাপশন ইউজ করি না বর্তমানে, ক্যাপশনটা চল নাই বলতে গেলে, তো এখন যেটা সেটা হচ্ছে টাইটেল টেক্সট হেল্প করে কি, এই ইমেজটার উপরে মাউস নেওয়ার সাথে সাথে মাউস হোভার করলেই লেখাটা চলে আসবে, কেউ পড়ে দেখতে পারবে বা বুঝতে পারবে এই ইমেজটা কী সম্পর্কে। কারণ এক্ষেত্রে বলতে পারেন ইউজার কি এত বোকা যে সে এখানে আমি ইমেজটা দিয়ে দিচ্ছি, সে আবার লিখে দিতে হবে। আপনার যেখানে অপশন আছে সেখানে কেন বাদ দেবেন, দিবেন না কেন? যেহেতু আপনি ক্যাপশন দিচ্ছেন না, দ্যাটস আপনাকে টাইটেল টেক্সট দিতেই হবে। এবং আমার মতে টাইটেল টেক্সট, অল্টার টেক্সট অলওয়েজ মাস্ট, এটা মিস করবেন না। তো এখন টাইটেল টেক্সট তাহলে আমরা কি লিখতে পারি? আমি এটা দিলাম, ইউএসএ ইলেকশন হিলারি ভার্সেস ট্রাম্প। আমি এটাকে জাস্ট নর্মাল লেখা, এখানে সিম্পল লেখা, এখানে কোনো চেঞ্জ হবে না। এখন আসি আমরা অল্টার টেক্সট। অল্টার টেক্সটটা একটু বুঝে শুনে দিবেন, কারণ এটা আপনার মেইন সেই জায়গা যেখানে আপনি যা লিখবেন গুগল ওই কিওয়ার্ডটাকে ধরবে, ওই যা লিখছেন ওইটাকে, ওইটার জন্যই র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে। তো এখন কথা হচ্ছে, এইখানে কথা আছে যে অনেকে বলে টাইটেল অল্টার টেক্সট লেখার সময় যে এইখানে যত পারো বেশি বেশি কিওয়ার্ড দাও। অ্যাকচুয়ালি নিয়মটা হচ্ছে আপনি আপনার ফাইলটা যখন তৈরি করছিলেন, ইমেজটা যে নামে ইমেজটা সেভ করছেন হুবহু সেম নামটা এখানে দিবেন। আমরা ইমেজটাকে যে নামে সেভ করছিলাম, আমি যদি যাই একটু যে আমার ইমেজটাকে আমি কি নামে সেভ করছি, হিলারি ভার্সেস ট্রাম্প, এই নামে ইমেজটাকে সেভ করছি, তাই না? এই যে টাইটেলও দিয়েছে সেটা হিলারি ভার্সেস ট্রাম্প। তো আপনার উচিত অবশ্যই অবশ্যই অল্টার টেক্সটের মধ্যে সেম রাখা। আমি বোঝাতে পারছি? আপনি ইমেজ অপটিমাইজেশনের সময় অলওয়েজ ট্রাই করবেন ইমেজটাকে যে নামে সেভ করছেন হুবহু সেই নামে অল্টার টেক্সট দেওয়া। পার্থক্য একটা জায়গায়, ইমেজ রিনেমের সময় আমরা স্পেস না দিয়ে ড্যাশ ইউজ করছি, এইখানে আমরা ড্যাশ দিব না, নর্মাল স্পেস রাখবো। এই জাস্ট পার্থক্য, আর কিছু পার্থক্য নেই। তার মানে আমরা এখানে আবার জাস্ট আমার ইমেজ রিনেম করেছিলাম যেটা দিয়ে, আমি শুধুমাত্র সেটা এখানে দিয়ে দিই। বোঝা গেছে এটা? কারো কোনো কোশ্চেন আছে এখানে টাইটেল টেক্সট অল্টার টেক্সট নিয়ে? ঠিক আছে। তার মানে আমরা যখন ইমেজ রিনেম করব তখন হলো স্পেস দিব না, ড্যাশ দিব, কিন্তু ইমেজটাকে যখন আমরা আবার অল্টার টেক্সট দিব তখন আমরা নর্মাল লিখি যেরকম স্পেস দিয়েই লিখব। ওকে, তো এবার আমরা ডান, কাজ কমপ্লিট। এখন আমরা এটাকে পাবলিশ করি। এখন যদি আমরা এটাকে দেখি, এইটা হচ্ছে আমার পোস্ট ছিল, তাই না? এইটা আমার পোস্ট, এইটা হচ্ছে আমার ইমেজ। খেয়াল করেন ইমেজের উপর মাউস নিলেই লেখা দেখাচ্ছে না? এটা হচ্ছে টাইটেল টেক্সট, যে আপনি টাইটেল টেক্সটটা কী দিয়েছেন সেটা ইমেজের মাউস নিলেই এখানে দেখাচ্ছে। আর এবার আসি তাহলে অল্টার টেক্সট। রাইট ক্লিক করে ইন্সপেক্টে যান, এই দেখেন অল্টার টেক্সট, ALT, গুগল সার্চ ইঞ্জিন এইটা রিড করবে, এই যে অল্টার টেক্সট এইটা রিড করবে। তারা মাল্টিমিডিয়া প্রপার্টি রিড করে না, কারণ ওরা ইমেজ দেখলে বুঝবে না এটা কিসের ইমেজ। তারা বুঝবে যখন হ্যাঁ এখানে এইটা দিছে, তার মানে এইটা হচ্ছে এই ইমেজ। এইটা ছিল ইমেজ অপটিমাইজেশনের পুরা প্যাকেজটা, মানে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত। তো আমি এখন জাস্ট একবার আবার পুরো বিষয়টা রিকল করছি, আপনারা যারা লিখছেন বা নোট করেছেন একটু মিলিয়ে নেন যে ঠিক আছে কিনা বিষয়গুলো। অ্যাট ফার্স্ট আমরা আমাদের ওয়েব পেজে ইমেজ ইউজ করার জন্য আমার কাজ হচ্ছে ইমেজ কালেক্ট করা। ইমেজ কালেক্ট সময় আমাকে কয়েকটা বিষয় মনে রাখতে হবে। অবশ্যই আমি যে টপিকের উপর লিখছি সেই টপিকের সাথে মিল রেখে ইমেজ কালেক্ট করতে হবে।
ইমেজ ট্রাই করতে হবে এমনভাবে তৈরি করতে যে ইউজার যাতে ওটাকে দেখে বুঝতে পারে যে এটা দিয়ে একটা আপনি কিছু বোঝাতে যাচ্ছেন, মিনিংটা যেন ইউজারের কাছে ক্লিয়ার থাকে। ইমেজ কালেক্ট হয়ে গেলে এবার আপনার কাজ হচ্ছে ইমেজটাকে কোনো ফটো এডিটিং টুলের সাহায্যে ইউজ করে ইউনিক তৈরি করা, কারণ ইউনিক ইমেজ ছাড়া আসলে আমরা কাজ করতে পারবো না। এই ইউনিক ইমেজটাকে আপনি আপনার বিভিন্ন ফটো এডিটর যে টুলগুলো আছে এই টুলগুলো ইউজ করে আপনি যখন এটাকে ইউনিক তৈরি করছেন এবার সেভ করেন। সেভ করার সময় ফাইল নেম, ফাইল ফরম্যাট অবশ্যই খেয়াল করবেন। ফাইল ফরম্যাট অবশ্যই চেষ্টা করবো আমরা জেপিজি দিতে, এবং ফাইল নেমটা আমরা ঠিক যে বিষয় ইমেজটা ওই কিওয়ার্ড বেস করে ইমেজটাকে ফাইল নেম। ফাইল নেম করার সময় মনে রাখবেন খুব বড় ফাইল নেম দেবেন না কখনো, কারণ ইমেজ খুব বড় কিছু লিখে সাধারণত সার্চ করা হয় না। আরেকটা বিষয় ফাইল নেম ইম্পর্টেন্ট। ফাইল নেম যখন দিবেন যদি এমন হয় দুইটা ওয়ার্ড দিয়ে একটা ফাইল নেম, স্পেস দিবেন না, স্পেসের বদলে ড্যাশ বা হাইপেন ইউজ করবেন। এটা হচ্ছে ইমেজের ফাইল নেম। এবার আসি একটু ফাইল সাইজ নিয়ে। ইমেজ যেটা সেভ করছেন একটু খেয়াল করে দেখেন এর ফাইল সাইজটা কত। যদি এটা স্মল ইমেজ হয় 50 কেবির মধ্যে, যদি এটা মিডিয়াম ইমেজ হয় 100 to 120 কেবির মধ্যে, লার্জ ইমেজ হলে 200 কেবির মধ্যে সাইজটাকে রাখার ট্রাই করেন। এরপরে হচ্ছে ইমেজটা আমার ডান, ইমেজের প্রপার্টি চেঞ্জ করেন। ইমেজের প্রপার্টিতে যান, যে ইমেজের টাইটেল দেন, রেটিং দেন, ট্যাগস দেন, অথর লিখেন, পাবলিশ ডেট দেন, এবং ফাইনালি কপিরাইটের এখানে আপনি আপনার ওয়েবসাইটের নাম দেন। ক্লিয়ার? দেন অ্যাপ্লাই করে ডান। আমার ইমেজের অপটিমাইজেশনের যাবতীয় কাজ কমপ্লিট। এখন ইমেজটাকে গুগল ইমেজ সার্চে নিয়ে চেক করে দেখেন যে আপনি যে ইমেজটা তৈরি করলেন এটা ইউনিক হয়েছে কি হয়। যদি দেখেন যে ইউনিক হয়েছে, ফাইন, ইমেজটাকে ইউনিক ইউজ করেন। ইউনিক হয়েছে কিনা বুঝবেন কীভাবে? একদম সিম্পল সিস্টেম। গুগল ইমেজ সার্চ যখন সার্চ করবেন তখন যদি সে আপনাকে ওই ইমেজের উপর মাউস নিলে একটা ক্লিক করার অপশন দেয় এবং সিমিলার ইমেজ দেখায় সাথে, তাহলে এটা ইউনিক হয়নি। আর যদি কোনো ক্লিক করার অপশন না দেয় তার মানে এটা ইউনিক ইমেজ তৈরি হয়েছে। এবার আপনি ওই ইমেজটাকে ইউনিক হিসেবে তৈরি হয়ে গেলে ওটাকে আপনার ওয়েব পেজে আপলোড করেন। আপলোড করা হয়ে গেলে দুইটা জিনিস মাথায় রাখবেন, একটা হচ্ছে টাইটেল টেক্সট, একটা হচ্ছে অল্টার টেক্সট। ইমেজের প্রপার্টিতে এই দুটো জিনিস সেট করতে হবে। যখন টাইটেল টেক্সট দিবেন, টাইটেল টেক্সট দেওয়ার সময় মনে রাখবেন একটু ডেসক্রিপটিভভাবে কিছু লিখতে, যে এক লাইনে একটা ছোট্ট সেন্টেন্স লিখে দিলাম যেটা পড়ে ইউজাররা বুঝতে পারবে। কারণ টাইটেল টেক্সটটা যখনই আপনার ইমেজের উপর কেউ মাউস নিয়ে যাবে তখনই টাইটেল টেক্সটটা শো করবে। অল্টার টেক্সটটা অনলি ফর সার্চ ইঞ্জিন, এবং অল্টার টেক্সট যদি না দেন তাহলে কখনোই সার্চ ইঞ্জিন বুঝবে না এটা কিসের ইমেজ। সো দ্যাটস ওয়াই সার্চ ইঞ্জিনের জন্য আমাদের অল্টার টেক্সট দিতে হবে। তো অল্টার টেক্সট যখন দিবেন ট্রাই করবেন, অবশ্যই এটা চেষ্টা করবেন আপনি যে নামে ইমেজটাকে সেভ করছেন, রিনেম করেছেন, ওই নামটাই অল্টার টেক্সটে ইউজ করতে, ওই কিওয়ার্ডটাই অল্টার টেক্সটে ইউজ করতে। এবং এই ক্ষেত্রে পার্থক্য একটা জায়গায় থাকবে, রিনেমের সময় আমরা স্পেস দেইনি, ড্যাশ দিয়েছিলাম, কিন্তু অল্টার টেক্সট যখন দিব নর্মাল লেখায় যেভাবে লিখে আমরা স্পেস সহই রাখবেন। এবং ফাইনালি ইমেজটাকে সেট হয়ে গেলে পাবলিশ করে দেন, ডান। এটা ছিল আমাদের টোটালি ইমেজ অপটিমাইজেশন প্রসেস। বোঝা গেছে? এবং এটা কি খুব বেশি কঠিন কিছু? সিম্পল, এটা আপনারাও করতে পারেন। এবং ইভেন আমরা যখন ক্লায়েন্টের জন্য কাজ করি, আপনারাও যখন ক্লায়েন্টের জন্য কাজ করবেন, ইমেজ অপটিমাইজেশন একটা পার্ট থাকে, সেখানে আমাদের কাজটা করতে হয়। ক্লায়েন্টের ইমেজগুলো ইউনিক কিনা, ক্লায়েন্টের ইমেজগুলো অল্টার টেক্সট আছে কিনা, এগুলো সব আমাদের চেক করে দেখতে হয় এবং কাজ করতে হয়। তো আপনাদেরও করতে হবে। সো নিজের জন্য যখন কাজ করবেন এই বিষয়গুলো আগের থেকে সেট করে ফেলবেন যাতে কিনা পরবর্তীতে প্রবলেম না হয়। ওকে ফাইন, আমাদের তাহলে ইমেজ অপটিমাইজেশন পার্ট কমপ্লিট। আশা করি আমার ভিডিও টিউটোরিয়ালগুলি আপনাদের কাছে ভালো লাগছে। আর যদি ভালোই লেগে থাকে তাহলে আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলে। তাহলে আমার চ্যানেলে নতুন আমি যে কোনো ভিডিও আপডেট দিলে বা এসইও রিলেটেড কোনো টিপস বা ট্রিক্স শেয়ার করলে বা নতুন কোনো মার্কেটপ্লেস সম্পর্কে কোনো কথা বললে বা আর্নিং মেথড নিয়ে কোনো কথা বললে আপনারা এই ইনফরমেশনগুলি খুব দ্রুতই পেয়ে যাবেন। এবং যারা নতুন আমার চ্যানেলে আসছেন বা ভিডিও দেখছেন তাদের জন্য বলছি, আপনারা আপনাদের ফ্রেন্ড, কলিগ, আপনাদের ক্লাসমেট সবার সাথে আমার চ্যানেলটি শেয়ার করে রাখবেন। এতে করে আপনারাও যেমন আপনাদের নতুন কোনো আপডেটস আসলে জানতে পারবেন, এতে করে বাইরের যারা আছে বা আদার্স যারা আছে যারা এখনও এই সম্পর্কে তেমন কোনো কিছু জানে না তারাও এই বিষয়টি জানতে পারবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে থাকার জন্য, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য। আসসালামু আলাইকুম।